এক রাতের দাম কত? কালো শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত এক সুদর্শন যুবক নাফিয়াকে উদ্দেশ্য করে কথাটি বলে ওঠে। খুব ঝড় হচ্ছে, পুরো রাস্তা জনমানব শূন্য। এই শূন্য রাস্তা ঝড় উপেক্ষা করে নিজ বাড়ির পথে অগ্রসর হচ্ছে নাফিয়া। হঠাৎ একটা কালো গাড়ি এসে থামে তার সামনে এবং গাড়ি থেকে বেরিয়ে আসে একজন সুদর্শন, যাকে ল্যাম্পপোস্টের আলোতে দেখি সুদর্শনই মনে হচ্ছে। কিন্তু যুবকটির করা প্রশ্ন নাফিয়ার কানে আসতেই নাফিয়ার কান গরম হয়ে গেল। কিন্তু এমন ফাঁকা রাস্তায় ছেলেটির সাথে কোনো ধরনের ঝামেলা করাটা নিজের জন্যই কবরখোদার সমান মনে হচ্ছে নাফিয়ার। তাই সে কণ্ঠ স্বাভাবিক রেখে বলে ওঠে, আসসালামু আলাইকুম। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি এক রাতের জন্য কেনা কোনো পণ্য নই। বলেই যেই নাফিয়া স্থান ত্যাগ করতে যায় অমনি যুবকটি নাফিয়ার হাত ধরে ফেলে এবং বলে ওঠে, এত রাতে হাইওয়েতে বোরকা পরিহিত কোনো ভালো মেয়ে রাস্তায় থাকে না। জীবনে এই প্রথম পতিতার সন্ধানে এলাম বলে আমায় বোকা ভাবছ? সীমা অতিক্রম করছেন আপনি। হাত ছাড়ুন আমার। পতিতা হয়ে এত ভাব কেন? বেশি টাকার অন্য কোনো কাস্টমার আছে বলে কি আমার সাথে আসতে এত নকশা? ব্যাস, রাগের মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে গেল নাফিয়ার। ঠাস করে একটি চর বসিয়ে দিল ছেলেটির গালে। কিন্তু চর বসিয়ে দেবার পর সে বুঝতে পারছে আসলে সে কত বড় ভুল করে বসেছে। ছেলেটি রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে, যেন এখনই আস্ত চিবিয়ে খাবে। নাফিয়া নিজের ভয়কে লুকাবার চেষ্টায় বলে ওঠে, লজ্জা থাকলে এবার আমার হাতটা ছাড়ুন। এই কথা যুবকটির রাগ আরও বেড়ে গেল। সে নাফিয়ার হাত আরও শক্ত করে ধরে নিজের গাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলো। এদিকে নাফিয়া অনুভব করছে তার হাতটি বোধ হয় ছিঁড়েই যাবে। সে যুবকটিকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। যুবকটি নাফিয়াকে গাড়িতে বসিয়ে সাথে নিজেও বসে গাড়ি স্টার্ট দিতে বলল ড্রাইভারকে। নাফিয়া বারংবার বলে চলছে তাকে ছেড়ে দিতে, কিন্তু ছেলেটি কানে হেডফোন গুঁজে চোখ বুজে আছে। অনেকটা সময় ছেড়ে দেওয়ার আবেদন করেও যখন লাভ হলো না এবং যুবকটিও চোখ বুজে আছে, সেই সুযোগে নাফিয়া নিজের ব্যাগ থেকে ফোন বের করে ফোনের লক খুলতেই যাবে অমনি ছেলেটি ছোঁ মেরে নাফিয়ার হাত থেকে ফোনটি নিয়ে নেয়। এতে চমকে নাফিয়া যে যুবকটির দিকে তাকায়, যুবকটি বলে ওঠে, খবরদার, যদি কোনো চালাকি করার চেষ্টা করো তবে খুব খারাপ হবে। যুবকটির রক্তবর্ণ চোখ দেখে ভয়ে চুপসে যায় নাফিয়া। স্থির বসে চোখে নোনা জল ফেলতে থাকে। সেদিকে যুবকটির কোনো ভ্রুক্ষেপ না করে গাড়িতে হেলান দিয়ে বসে আবারও চোখ বুজে নেয়। তাকে দেখে বোঝাই যাচ্ছে সে চোখ বুজে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে চলছে। কিছুটা সময় পার হতে একটি দোতলা বাংলো বাড়ির সামনে এসে থামে গাড়িটি। জায়গাটি সম্পূর্ণ অচেনা নাফিয়ার। যুবকটি গাড়ি থেকে বেরিয়ে নাফিয়ার সামনে এসে গাড়ির গেট খুলে নাফিয়ার হাত ধরে টানতে টানতে বাড়ির ভিতরে এগোতে থাকে। এদিকে নাফিয়া কাঁদতে কাঁদতে বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু যুবকটি যেন কিছুই শুনছে না। দ্বিতীয় তলার একটি বেডরুমে নাফিয়াকে এনে এক ধাক্কায় বিছানায় ফেলে দেয় যুবকটি। রাগান্বিত সুরে চেঁচিয়ে যুবকটি বলে ওঠে, হাউ ডেয়ার ইউ টু স্ল্যাপ আফিম ইবনান? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আই এম? ইউ হ্যাভ টু পে ফর দিস স্ল্যাপ। আমাকে মাফ করে দিন প্লিজ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, টুডে ইউ ডিড এ বিগেস্ট মিস্টেক ইন ইউর লাইফ, সো ইউ হ্যাভ টু পে বেবেস। বলেই নিজের শার্টের বোতাম খুলতে খুলতে আফিম এগিয়ে যেতে থাকে নাফিয়ার কাছে। নাফিয়া একটু একটু করে পেছাতে থাকে। আফিম দেরি না করে বিছানার কাছে যেয়ে নাফিয়ার পা ধরে নিজের কাছে টেনে এনে নাফিয়ার ওপর ভর দিয়ে শুয়ে পড়ে। নাফিয়া চিৎকার করে বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি পতিতা নই। কিন্তু আফিম এসব কথা কানে না নিয়ে নাফিয়ার নিকাবটি ধরে টান দেয়, ফলে তা খুলে যায় এবং আফিমের সামনে ফুটে ওঠে এক মায়াবী চেহারা, যা দেখেই তার দিকে দৃষ্টি আটকে গিয়েছে আফিমের। ভাষা ভাষা চোখ, লাভের উপরের দিকে যেমন শেপ ঠিক তেমন শেপের ঠোঁট, খাড়া নাক, গোলগাল চেহারা, সেই সাথে উজ্জ্বল শ্যামলা গায়ের রং। যেখানে আফিম ব্যস্ত নাফিয়ার সৌন্দর্য উপভোগ করতে, সেখানে নাফিয়া কেঁদেই চলছে। কান্নার মাঝে মাঝে নাফিয়ার ঠোঁট কামড়ে ধরছে। নাফিয়ার ঠোঁটগুলো আফিমকে খুব করে টানছে। আফিম যেন একটি ঘোরে চলে গিয়েছে। তার চোখের সামনে শুধু ঠোঁটটি ভাসছে। ঠোঁট দুটো এই মুহূর্তে ছুঁতে না পারলে যেন বড্ড ক্ষতি হয়ে যাবে আফিমের। আফিম কোনো কিছু না ভেবেই নাফিয়ার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। প্রায় 5 মিনিট অতিবাহিত হতেই নাফিয়ার ঠোঁট ছেড়ে মাথা ওঠাতেই দেখতে পায় নাফিয়া অজ্ঞান হয়ে গিয়েছে।
প্রায় সাথে সাথে আফিম নাফিয়ার উপর থেকে উঠে পানির জগ এনে নাফিয়ার চোখ মুখে পানি ছিটিয়ে দেয়, কিন্তু নাফিয়ার জ্ঞান ফিরে না। এতে বেশ ভয় পেয়ে যায় আফিম দ্রুত ডাক্তারকে ফোন করে আসতে বলার পর। সে নাফিয়ার পরিহিত বোরকা হিজাবটি খুলে নাফিয়াকে ঠিক করে বিছানায় শুয়ে দেয়। আধা ঘন্টার একটু পরেই একজন মহিলা ডাক্তার এসে নাফিয়াকে এক্সামিন করে আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভয়ের কিছু নেই। মেয়েটি হয়তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল কোনো কিছুতে, সেই সাথে হয়তো সকালের পর সারাদিনই কিছু খায়নি এবং পরিশ্রম করার ফলে দুর্বলতার জন্য অচেতন হয়েছে। সমস্যা নেই, জ্ঞান ফিরে স্বাস্থ্যকর কিছু খাবার খেলে এবং রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর, ইটস মাই ডিউটি মিস্টার আফিম, আজ তবে আসছি। শিওর। ডাক্তার বিদায় দিতেই আফিম নাফিয়ার কাছে যেয়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাফিয়ার দিকে। মেয়েটির চেহারা যেমন মায়া আছে, ঠিক তেমনই একটা বাচ্চা বাচ্চা ভাব, যেন সে একদম নিষ্পাপ। আফিম বেশ কিছুটা সময় নাফিয়ার দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ উঠে দাঁড়িয়ে কোনো একটি ব্যক্তিকে কল করে বলে ওঠে, আই ওয়ান্ট এভরি সিঙ্গেল ডিটেলস অ্যাবাউট দ্য গার্ল হুই ইজ ইন মাই বেডরুম রাইট নাও। বলে ফোনটি কেটে দেয় আফিম। কিছুটা সময়ের মাঝেই ফ্রেশ হয়ে এসে নাফিয়ার পাশে শুয়ে পড়ে সে। চোখ বন্ধ করতেই কেন যেন তার অস্থির লাগছে, ঘুমেরও আসার নামগন্ধ নেই। তাই মন চাচ্ছে তার পাশে শুয়ে থাকা নারীকে এক নজর দেখতে। অবাধ্য মনের বাধ্য হয়ে আফিম তার চোখ জোড়া মেলে তাকায় সেই মায়াবী চেহারায়। ঘুম ভাঙতেই আস্তে আস্তে চোখ জোড়া মেলে তাকায় নাফিয়া। শরীরে দুর্বলতায় বেশ ভালোই অনুভব করছে সে। সকালে উঠেই কালেমা তাইবা পড়াটা অভ্যাস তার, তাই কালেমা পড়ে উঠে বসতেই এক অপরিচিত রুমে নিজেকে আবিষ্কার করে সে। সাথে সাথে তার মনে পড়ে যায় গত রাতের ঘটনাগুলো। চটজলদি সে একরাশ ভয় নিয়ে নিজের দিকে তাকায়। অতঃপর দেখে তার কাপড় ঠিকই আছে এবং শরীরে কোনো পরিবর্তন বা ব্যথা নেই। এতে কিছুটা শান্ত হলো নাফিয়া এবং মনে মনে বলতে আরম্ভ করলো, জানোয়াররা তো মৃতদেহের লোভও নিয়ন্ত্রণ করতে পারে না, আর এই জানোয়ার সামান্য আমার অজ্ঞাত হওয়াতে আমায় ছেড়ে দিল। ঠিক এমন সময় কক্ষে প্রবেশ করে আফিম। চেহারার আগে ভাব আর কণ্ঠে বিরক্তি নিয়ে সে ডেকে ওঠে, মজনু। নিচ থেকে আওয়াজ এলো, আইতেছি স্যার। আর না দাঁড়িয়ে আফিম টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। জগিংয়ের ফলে সারা শরীর ঘর্মান্তক তার। এতটা সময় সব কিছু নীরবে দেখে গেল নাফিয়া। আফিম ওয়াশরুমে যেতে সে মনে মনে বলে ওঠে, কি ভাব, অসহ্য। কথাটি শেষ করতেই হঠাৎ তার মনে পড়ে তার শরীরে তার বোরকা নেই। চট জলদি সে নিজের আশেপাশে চোখ বুলিয়ে নিজের বোরকা খুঁজতে আরম্ভ করে। বেশি বেগ পেতে হলো না তার। বেডের সামনের সোফাটাতেই তার বোরকাটা পড়ে আছে। নাফিয়া জলদি উঠে তার বোরকাটা পরে নেয়। ঠিক তখনই কক্ষের দরজায় টোকা পড়ার আওয়াজ হয়। নিকাবটা পরে নিয়ে নাফিয়া বলে ওঠে, আসতে পারেন। ম্যাডাম, আপনার খাওয়ান। আমি খাবো না, নিয়ে যেতে পারেন। স্যারের অর্ডার ম্যাডাম, আপনার খাওয়ানোই লাগবো। আর ডাক্তার কইছে আপনার শরীর দুর্বল, ভালো ভালো খাইতে হইব। ডাক্তার যে কাল আপনার জ্ঞান যাওয়ানোর পর স্যার ডাক্তার ডাকছিল। ও আচ্ছা। কথাটি বলেই নাফিয়া ভাবতে আরম্ভ করলো। সামান্য অচেতন হওয়ায় সেই রাতে ডাক্তার ডেকেছিল, কিন্তু কেন? একটা দেহলোভী জানোয়ারের দ্বারা এটা আমার কাম্য ছিল না। এখানে খাওয়ান রাখলাম ম্যাডাম। বললাম তো খাবো না, নিয়ে যান খাবার। কথাটি বলার পরপরই নাফিয়া একটি ভারী গম্ভীর ও শান্ত কণ্ঠস্বর শুনতে পেল। এখানেই থাকতে চাইছো তবে? আফিম বলে উঠল। চোখের ইশারা করতে মজনু খাবার সোফার সামনে টেবিলে রেখে চলে যায়। কি বলতে চাইছেন? খাবার পুরোটা খেয়ে নিলে তোমায় ছেড়ে দেওয়া হবে, নয়তো এখানেই থাকবে। আমার খাওয়া নিয়ে আপনাকে চিন্তা না করলেও হবে। শ্যাট আপ ইউ মরণ। দয়াকে চিন্তা ভাবছো কী করে? তোমার মতো মেয়ের জন্য আফিম ইবনান চিন্তিত হবে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? বেশ চেঁচিয়ে কথাগুলো বলে ওঠে আফিম। ভয়ে ও অপমান বোধে নাফিয়ার চোখে জল চিকচিক করে ওঠে, যা আফিমের চোখে পড়তেই আফিম সাথে সাথে চোখ সরিয়ে নেয় এবং মনে মনে বলে ওঠে, ওই মায়াবী চোখ জোড়ায় জল বড্ড বেমানান। আমি খাবো না, আমায় যেতে দিন। ঠিক আছে, খেও না। এখানেই থাকতে চাইছো? গত রাতে আমার ঠোঁটের মায়া পড়ে গিয়েছো বোধহয়। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে কথাগুলো বলতে বলতেই নাফিয়ার দিকে এগিয়ে যায় আফিম। আফিমকে নিজের কাছে আসতে দেখে নাফিয়া বলে ওঠে, খেয়ে নিচ্ছি আমি। বলে সোফায় বসে যেই খাবারে হাত দিতে যাবে অমনি আফিম বলে ওঠে, ইডিয়েট, অ্যাট ফার্স্ট ব্রাশ ইউর টিথ অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস। আফিমের কথায় ঠোঁট উল্টে ওয়াশরুমের দিকে অগ্রসর হয় নাফিয়া। ওয়াশরুমে ঢুকে সে মনে মনে বলে ওঠে,
নিজের ফালতু কথায় আমার মাথা নষ্ট করে আবার নিজেই আমায় এভাবে অপমান করলো। কি ভাবে নিজেকে? কোনো মহাপুরুষ নাকি দুনিয়ার সবথেকে পরিষ্কার ব্যক্তি? হাত মুখ ধুয়ে সোফায় বসে নিজের খাবার শেষ করে নিল নাফিয়া। আরও চোখে নাফিয়ার কার্যকলাপ বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করছে আফিম। খাওয়া শেষ হতেই নাফিয়া আর দেরি করতে চায় না। আরও চোখে একবার তাকায় আফিমের দিকে। আফিম বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। গত রাত হতে এই পর্যন্ত আফিমের আচরণে নাফিয়া ওকে ঘৃণাই করে। তাই আফিমের সাথে কোনো কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই নাফিয়ার। তাই সে আফিমকে কিছু না বলেই নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কক্ষ হতে বেরোতেই যাবে, অমনি আফিম বলে ওঠে, হেই মরণ। আফিমের এই ডাকে ভীষণ রেগে যায় নাফিয়া। সে রেগে আফিমের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, আমার একটি সুন্দর নাম আছে, নাফিয়া। আচ্ছা তাই, তাহলে মরণ বলে ডাকাতে তুমি সাড়া দিলে কেন? এতে এটাই প্রমাণ হয় যে তুমি স্বীকার করেছো তুমি মরণ। বাঁকা হেসে বলে ওঠে আফিম। আফিমের কথা যেমন রাগ হচ্ছে নাফিয়ার, ঠিক তেমন নিজের বোকামের জন্য। তাকে এই ডাকে সাড়া দিতে বলেছিল কে? নাফিয়া আর কিছু না বলে আবারও দরজার দিকে অগ্রসর হতেই আফিম বলে ওঠে, কথা শেষ হয়নি আমার। এক পাও আগাবার দুঃসাহস করবে না। দাঁড়িয়ে যায় নাফিয়া। নিজের ভেতর ভীষণ ভয় অনুভব করছে সে। আফিম কি আদৌ তাকে যেতে দিবে? এদিকে আসো, আফিম বলল। একরাশ ভয় নিয়ে আফিয়া ধীরে ধীরে এক পা এগিয়ে আফিমের সামনে গিয়ে দাঁড়ায়। আফিম বলে ওঠে, যেতে দিচ্ছি বলে ভেবো না ছেড়ে দিচ্ছি। আফিম ইবনানকে থাপ্পড় মারার মতো ভয়ানক দুঃসাহস করেছো তুমি, এবং এর ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত থেকো। স্বাভাবিক ও শান্ত সুরে কথাগুলো বললেও এর পেছনে আফিমের ভয়ঙ্কর রাগ ঠিকই আঁচ করতে পারছে নাফিয়া। কথা শেষ হবার পরও নাফিয়াকে হাবড়ার মতো দাঁড়িয়ে থাকতে দেখে আফিম বলে ওঠে, জাস্ট গেট লস্ট ফ্রম মাই রুম ইডিয়েট। আফিমের উচ্চ স্বর শুনে ভয়ে কেঁপে ওঠে নাফিয়া। সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পদে আফিমের রুম ত্যাগ করে। বাড়িতে পৌঁছে দরজা কড়া নাড়তে সময় লাগলেও নাফিয়ার মা ময়না বেগমের দরজা খুলতে সময় লাগে না। মেয়ের অপেক্ষা যেন সে দরজার ধারেই দাঁড়িয়েছিলেন। নাফিয়াকে দেখে তিনি কিছুটা সময় তাকিয়ে থেকে কিচ্ছুটি না বলেই মেয়ের গালে একটি চর বসিয়ে দেন। নাফিয়া এতে বিন্দু পরিমাণ অবাক নয়। সে গালে হাত দিয়ে মেঝেতে তাকিয়ে বলে ওঠে, সরি আম্মু, জানি সারা রাত অনেক টেনশন করেছ, কিন্তু কি করব, রাতে ফোনে টাকা ছিল না, তাই তোমার বাসায় যাওয়ার আগে তোমাদের কাউকে জানাতে পারিনি। আর ওখানে যেতেই আন্টি সে কি আপ্যায়ন। সব শেষে ক্লান্তিতে ঘুমিয়ে গিয়েছিলাম। তোমাদের কারো কল রাতে ঘুমোর জন্য টের পাইনি, তাই রিসিভও করতে পারেনি। সকালে ফোনে টাকা ঢুকিয়ে তোমাকে মেসেজ করেছিলাম যে আমি ঠিক আছি। তোমার ফোন ছিল না? ওর বাসায় অন্য কারো ফোনও কি ছিল না? কোনোভাবেই আমাদের জানানো যেত না? আমাদের এখানে এভাবে টেনশনে ডুবিয়ে রেখে তুই ওখানে শান্তিতে ঘুমোচ্ছিলি? নয়না বেগমের চোখে জল এবং কণ্ঠে একরাশ অভিমান। সরি মা, জানোই তো কত পরিশ্রম করতে হয় সারাটা দিন আমায়। ওদের বাসায় যে এতটাই ক্লান্ত ছিলাম যে মাথায় কিচ্ছুটি আসেনি, ক্লান্তিতে ঘুমিয়ে গিয়েছিলাম। কাজটি সত্যি অন্যায় করেছি, মাফ করে দাও। নয়না বেগম উত্তরে কিছু না বলে চোখের জল মুছতে মুছতে নিজের কক্ষের দিকে এগিয়ে যান। ভীষণ অভিমান জমেছে তার নিজের মেয়ের প্রতি। নাফিয়া বেশ বুঝতে পারছে তার মায়ের অভিমান অল্পতে কমবে না। সে বাসায় ঢুকে নিজের কক্ষে আসতেই দেখে তার ছোট বোন অবনী মুখ গোমরা করে বসে আছে। বোরকাটা খুলে বিছানায় ফেলে আলমারি থেকে কাপড় বের করতে করতে অবনীকে উদ্দেশ্য করে বলে ওঠে, কী রে, দেখিস নাই আমি আসছি? উত্তর না পেয়ে নাফিয়া আবারও বলে ওঠে, বাহ, বড় বোন যে গত রাতে বাড়ি ফেরেনি সে খবর আছে? এসেছো কেন? যেখানে ছিলে সেখানেই থাকতে। আচ্ছা চলে যাব, মন খারাপের নাটক করে বলে ওঠে নাফিয়া। অবনী নাফিয়ার কথা শুনে পেছন ফিরে তাকায় তার দিকে। অবনীর দিকে তাকাতেই নাফিয়া দেখে মেয়েটা কাঁদছে। নাফিয়া দ্রুত পদে বোনের কাছে যেয়ে বলে ওঠে, কাঁদছিস কেন? তুমি জানো গত রাতে আমরা সবাই কতটা চিন্তায় ভুগেছি। মা, বাবা, আমি সারা রাত ঘুমাইনি। বাবা তো চেয়েছিলেন সকালেই থানায় যাবেন, আর আম্মু তো কেঁদে অস্থির। আমি তোমার সব ফ্রেন্ডদের কল দিয়েছি, তাদের মধ্যে শুধু তুবা আপু এবং অরিন আপু কল ধরেনি। আচ্ছা সরি বলেই নিজের ছোট বোনকে বুকে জড়িয়ে নেয় নাফিয়া এবং মনে মনে বলে ওঠে, ভাগ্যিস তুবা কল ধরেনি। নাফিয়া নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই আফিমও রওনা হয় নিজ বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছিয়ে নিজের রুমের দিকে যাওয়ার সময় আফিমের মা সানিয়া বেগম তাকে দেখে বলে ওঠে, আফিম, সারা রাত কোথায় ছিলে? বাংলোতে মম। কেন? এমনি। এমনি মানে কি? এভাবে না জানিয়ে হঠাৎ বাংলোতে কেন গেলি? ওহো বৌমা, আমার পোতাকে এত প্রশ্ন কেন করছো যেন সে কোনো ক্রিমিনাল?
আফিমের দাদি বলে উঠলেন। আম্মা ছোটবেলা থেকে ওকে এভাবে আদর দিয়ে বাদর বানাচ্ছেন। খবরদার আমার পোতাকে নিয়ে একটিও বাজে বকবে না। যা ওর জন্য খাবার প্রস্তুত করো। সানিয়া বেগম শাশুড়ির আদেশে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। মায়ের প্রশ্নের ভাণ্ডার থেকে রেহাই পেয়ে আফিম খুশিতে তার দাদিকে জড়িয়ে ধরে বলে ওঠে, লাভ ইউ টু। আলতো হেসে বলে উঠল, তোমার শরীর কেমন এখন? মোটামুটি। তোর বাবা বলল আমার পরিচর্যা দেখাশোনার জন্য একজন লোক রাখবে। বাহ, কোনো লোক ঠিক করেছে? এখন অবধি না। কথাটি শোনা মাত্র বাঁকা হাসে আফিম। কিছু একটা ভেবে সে তার দাদির গালে চুমু বসিয়ে তার থেকে বিদায় নিয়ে নিজ কক্ষে প্রবেশ করে। তার মুঠোফোনটি বের করে তাতে একটি নাম্বার ডায়াল করে কানে ধরে। আসসালামু আলাইকুম স্যার। ফোনের ওপাশের ব্যক্তিটি বলে উঠল, তোমার গতরাতে একজনের ডিটেলস জেনে আমায় জানাতে বলেছিলাম। জি স্যার, মোটামুটি জেনেছি, কিন্তু পুরোপুরি সবটা এখনও জানতে পারিনি। ইউ পিপল আর সাচ এ লুজার। ডু ইউর ওয়ার্ক অন টাইম অ্যান্ড আদারওয়াইজ ইউ অল উইল লস ইউর জব। সরি স্যার। আই হেট সরি। আজ রাতের মধ্যে সব ডিটেলস রেডি করে ফেলবো স্যার। ফাইন। মেয়েটি কি মধ্যবিত্ত? জি স্যার। সেই সাথে তাদের একটি বড় ঋণ নেওয়া আছে। কিসের ঋণ তা এখনও জানতে পারিনি স্যার। কথা শোনা মাত্রই রাগ উঠে যায় আফিমের, কিন্তু কোনো মতে সে রাগ চেপে বলে ওঠে, বাবা দাদির জন্য একজন কেয়ারটেকার রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আই হোপ ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ডু নাও। জি স্যার, জানি। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ফোনটি কেটে দেয় আফিম। মা, আমার এই চাকরিটা প্রয়োজন। বোঝার চেষ্টা কেন করছো না? নাফিয়া বলছে। কিছু বুঝতে চাইছি না আমি। এই চাকরিটি তুমি করছো না, এটি আমার শেষ সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্তকে আমি সম্মান করি, কিন্তু তুমি শুধুই একতরফা ভাবছো মা। তুমি শুধুই আমার সেফটির কথা ভাবছো, কিন্তু এটি একবারও ভাবছো না যে এই চাকরিটি করলে আমাদের বিপদ কতটা কেটে যাবে। থাকা খাওয়া ফ্রিতে, সেই সাথে মাস গেলে 25,000 টাকা। আর আমার কাজটা কি? শুধু একজন বৃদ্ধার সাথে সারাদিন থাকা এবং তার ওষুধ থেকে শুরু করে তার যাবতীয় সব দিকে খেয়াল করা। ভাবতে পারছো এই প্রস্তাবটি আমাদের জন্য কতটা লাভজনক? বোকার মতো কথা বলছো নাফিয়া। শুধুমাত্র একজন বৃদ্ধার দেখাশোনা করবা, সেজন্য মাস গেলে 25,000 টাকা, আবার শর্ত রাতেও থাকতে হবে। এটা কোনো ফন্দিও তো হতে পারে। বৃদ্ধ মানুষ হুটহাট রাতে অসুস্থ হয়ে পড়তে পারে, সেজন্যই হয়তো ওই শর্তটি। আর ওরা অনেক বড় লোক মা। যে লোকটি কথা বলতে এসেছিলেন সে তাদের কর্মচারী, কিন্তু সেই কর্মচারীকে দেখতেই লাখপতি মনে হচ্ছিল। এখন তুমিই ভাবো, ওদের কাছে মাসে 25,000 কোনো ব্যাপার? ওরা তোমায় কোথায় পেল? আর এই প্রস্তাব তোমাকেই কেন দিল? লোকটা বলেছিল আমার কোনো এক স্টুডেন্টের প্যারেন্টস তাদের আমাকে এই কাজটি দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। তোমার স্কুলের চাকরিটার কি হবে? তা অব্যাহত থাকবে। আমি কথা বলে নিয়েছি লোকটির সাথে। স্কুলে আমার 3টি ক্লাস পরপর আছে, যা 1.5 ঘন্টার ব্যাপার। এতটুকু ছাড় দিবেন তারা। তাও আমার মন সায় দিচ্ছে না। উফ মা, বলে নাফিয়া তার মাকে জড়িয়ে ধরে। কণ্ঠে একটু আহ্লাদি এনে বলে ওঠে, মা প্লিজ না করো না। আমি সেফ থাকবো ইনশাল্লাহ। আর তুমি না হয় 3 বেলা নিয়ম করে কল দিও। আর আল্লাহ না করুক কোনো সমস্যা হলে ব্যাস 35 থেকে 40 মিনিটের পথ। রাজি হয়ে যাও না? আচ্ছা করো, যা ইচ্ছা। আমার কথা কি আর কেউ দাম দেয়? বাবা সহ মেয়ে দুটোও তাই করবে যা তাদের মন চাবে। বলতে বলতে নাফিয়ার বাহুবন্ধনী হতে নিজেকে ছাড়িয়ে নাফিয়ার মা কক্ষ ত্যাগ করেন নয়না বেগম। সকাল সকাল নিজের প্রয়োজনীয় জিনিস ব্যাগ ভর্তি করে নিজে প্রস্তুত হয়ে নেয় নাফিয়া। অতঃপর পরিবারের সকলে থেকে বিদায় নিয়ে রওনা হয় নিজের নতুন কর্মস্থলের উদ্দেশ্যে। বিশাল জায়গা নিয়ে ঘেরাও করা একটি 3তলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নাফিয়া। মুগ্ধ হয়ে বাড়িটি দেখছে সে। সাদা এবং কমলা রঙের বাড়িটির চারপাশ উঁচু দেয়ালে ঘেরা। দেয়ালের ভেতরের দিকটা বিভিন্ন ফুল গাছ দ্বারা সজ্জিত। মেন গেটটি যেমন বড়, তেমন এর উপর করা কারুকাজগুলো আকর্ষণীয়। মুগ্ধতা নিয়ে নাফিয়া বাড়ির সদর দরজার বেল বাজাতেই একটি 21 থেকে 22 বছরের মেয়ে দরজা খুলে বলে ওঠে, আসসালামু আলাইকুম ম্যাম, কাকে চাই? জি, আমাকে এ বাড়ির একজন বুজুর্গ ব্যক্তির পরিচর্যার দায়িত্বে নিয়োগ করা হয়েছে। ওহ, ভেতরে আসুন। মেয়েটি নাফিয়াকে সোফার দিকে ইঙ্গিত করে বলে ওঠে, এখানে বসুন, আমি ম্যামকে ডেকে দিচ্ছি। জি। মেয়েটি যেতে নাফিয়া পুরো হলরুমটিতে একবার চোখ বুলিয়ে নেয়। একটি বেশ বড় সাইজের টিভি দেয়ালে লাগানো, সেই সাথে আরও অনেক আকর্ষণীয় আসবাবপত্র দিয়ে পুরো হলরুমটি সাজানো। এসব দেখার মাঝে আফিমের মা সানিয়া বেগম এসে হাজির হন। তিনি
নাফিয়ার সামনে সোফায় বসে যেই কিছু বলতে যাবে অমনি কারো কণ্ঠস্বর ভেসে আসে। হোয়াটস ইউর নেম? কণ্ঠস্বরটি কানে আসতেই চোখ জোড়া রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে যায় নাফিয়ার। সে নিজের জায়গায় একদম স্থির হয়ে থাকে। আফিম সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রশ্নটি করছিল। এখন তার মায়ের পাশে সোফায় হেলান দিয়ে বসে আফিম বলে ওঠে, কি হয়েছে? শুনতে পাওনি আমার প্রশ্ন? আফিমকে নিজের সামনে দেখে একইভাবে রসগোল্লার ন্যায় চোখ করে তাকিয়ে আছে নাফিয়া। সে এতটাই অবাক হয়েছে যে বুঝে উঠতে পারছে না তার আসলে কী প্রতিক্রিয়া দেখানো উচিত। নাফিয়ার এমন অস্বাভাবিক আচরণটা সানিয়া বেগমের বোধগম্য হয় না। তিনি কিছু বলতেই যাবে অমনি আফিম বলে ওঠে, মম, তুমি একটু দাদিকে নিয়ে আসো, আমি ততক্ষণে ওর সাথে কথা বলছি। সানিয়া বেগমও আর কথা বাড়ান না, চলে গেলেন তার শাশুড়ি মাকে নিয়ে আসতে। সানিয়া বেগম যেতেই আফিম নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, হোয়াই আর ইউ স্টেয়ারিং লাইক দিস? রাগান্বিত ও শান্ত কণ্ঠে বলল, আপনি এখানে? আমারই বাসা। আর হ্যাঁ, খবরদার, যদি ভুলেও এই চাকরিটি না করার কথা চিন্তা করো তবে বেশ বড় ভুল করে বসবে। কারণ তোমার ওই স্কুলের চাকরি যার টাকা দিয়ে তুমি চলো, সে চাকরিটি তোমার হাতছাড়া করতে আমার জাস্ট একটা আদেশই যথেষ্ট। এছাড়াও তোমার এবং তোমার পরিবারের সদস্যদের জীবন নরক বানিয়ে দেওয়াও তেমন কোনো কঠিন কাজ নয় আমার জন্যে। নাফিয়া বেশ ভালোই বুঝতে পারছে যে সে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছে। সে কাঁদো কাঁদো কণ্ঠে আফিমকে বলে ওঠে, প্লিজ আমায় ক্ষমা করে দিন সেই অপরাধটার জন্যে। আমি সত্যি ইচ্ছে করে করি। নাফিয়ার কথা শেষ হওয়ার আগেই আফিম বলে ওঠে, শাট আপ মরণ। মাই মম অ্যান্ড গ্রানি মাস্ট বি কামিং সুন, বিহেভ নর্মাল। সাথে সাথেই নাফিয়া নিজেকে ঠিকঠাক করে নেয় অস্বাভাবিক না হয়ে স্বাভাবিক আচরণ করার জন্যে। তার একটু পরে আফিমের মা ও দাদি এসে পড়েন। দুজনে বসে প্রথমে নাফিয়ার সম্পর্কে জানতে চায় এবং পরে সারাদিন দাদির কি কি ওষুধ আছে সেগুলো এবং নাফিয়ার কাজ বুঝিয়ে দেন। কথার পর্ব চলাকালীনই চা নাস্তাও সেরে নেওয়া হয়। সব শেষে সেই মেয়েটিকে ডেকে বলা হয় নাফিয়াকে গেস্ট রুম কোথায় তা দেখিয়ে দিতে। নাফিয়া গেস্ট রুমটায় প্রবেশ করে দেখে এই রুমটিও সুন্দর, বেশ পরিপাটি, কিন্তু এখন চেয়েও মুগ্ধ হতে পারছে না সে, কারণ তার মধ্যে মুগ্ধতার মও কাজ করছে না। মন মস্তিষ্ক সব জায়গায় আফিম নামক বড্ড ভয়ঙ্কর প্রাণীটি ঘুরছে। যা হচ্ছে তা হতে দেওয়া ছাড়া যেহেতু আর কোনো উপায় নেই, তাই নাফিয়া বেশি না ভেবে নিজের পরিহিত বোরকা খুলে ফ্রেশ হয়ে নেয়। অতঃপর তৈরি হয়ে সে অগ্রসর হয় দাদির রুমের দিকে। পথে আফিমের চোখে পড়ে যায় নাফিয়া। নাফিয়া একটি হাতা লম্বা লং ড্রেস পরেছে, সেই সাথে এমনভাবে ওড়না পড়েছে যে মাথার চুল থেকে কোমর অবধি পুরোটাই ঢেকে আছে। না চাইতেও নাফিয়ার এই শালীনতাটি ভালো লাগে আফিমের। এক পলক দেখে চোখ সরিয়ে নেয় আফিম এবং অগ্রসর হয় সদর দরজার দিকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে। আফিম দরজার কাছাকাছি যেতেই তার দিকে চোখ পড়ে নাফিয়ার। আফিমকে দেখি নাফিয়া মনে মনে বলে ওঠে, যতই ভয়ঙ্কর প্রাণী হও না কেন মিস্টার আফিম ইবনান, আমিও এবার তোমায় দেখাবো আমি কি জিনিস। আফিমের অফিসে যাওয়ার পর দিয়ে নিশ্চিন্তে দাদির সাথে সময় পার করছে নাফিয়া। প্রথম দিনই দাদির সাথে বেশ গল্প জমে তার। তারপর দুপুরে দাদিকে সময় মতো ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, বিকেলে দাদির সাথে বাড়ির সামনের বিশাল বড় বাগানটায় হাঁটা, সব কিছুই খুব উপভোগ করছে নাফিয়া। তার এখানে এসে ভালোই লাগছে, শুধু আফসোস সেই ভয়ঙ্কর প্রাণীটিকে নিয়ে। সন্ধ্যায় দাদিকে সোফায় বসিয়ে দাদির ঘাড় ম্যাসাজ করে দিচ্ছিল নাফিয়া। ঠিক এমন সময় আফিম এসে হাজির হয়। এক নজর নাফিয়ার দিকে তাকিয়ে আফিম সোজা নিজের কক্ষে চলে যায়। আফিমকে দেখার পর থেকেই ভয়ে নাফিয়ার হৃদস্পন্দনের গতি বেড়ে চলছে। না জানি কি করে। কিছুটা সময় অতিক্রম হতেই নিচে নেমে আসে আফিম। সোফায় আয়েশ করে বসে নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ইউর নেম? শেখ নাফিয়া, রাইট? জি। ব্রিং এ কাপ অফ কফি ফর মি। আমি তো আচ্ছা আনছি বলে রান্নাঘরের দিকে যেতে যেতে নাফিয়া মনে মনে বলে ভাবে, এই কাজ তো আমার না, তাহলে আমি কেন করছি? করব না কি করব না, ধুর, না করলে আবার না জানি কি শাস্তি দেয়, তার চেয়ে এক কাপ কফি বানালে ক্ষতি নেই। কফি বানিয়ে আফিমের কাছে এসে কফির মগটি তার দিকে এগিয়ে দেয় নাফিয়া। আফিম কফির মগটি নেওয়ার সময় হুট করে মগটি তার হাত থেকে পিছলে পড়ে যায়, ফলে গরম কফি ছিটকে গিয়ে পড়ে নাফিয়ার পায়ের ওপর। সোফাতে বসেছিলেন দাদি। নাফিয়ার পায়ে গরম কফি পড়তে দেখে তিনি দ্রুত উঠে টি টেবিলে রাখা পানির জগ হাতে নিয়ে কিছু পানি নাফিয়ার পায়ে ঢেলে দিলেন। নাফিয়ার পাটা জ্বলছে, সে ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করছে। দাদি নাফিয়াকে আফিমের পাশে বসিয়ে একজন গৃহ পরিচারিকাকে ডেকে মলম আনতে বললেন। মলম আনা হলে তা নাফিয়ার পায়ে লাগাবার কিছুটা সময় পরেই জ্বালাটা কমে যায়। পরিস্থিতি স্বাভাবিক হতেই দাদি আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার
ভুলে মেয়েটা ব্যথা পেল। তাকে একটু সরি পর্যন্ত না বলে তুমি পত্রিকায় মুখ বুঝে আছো, এই কেমন ভদ্রতা? আই এম সরি মিস শেখ, আফিম বলে উঠল। আফিমের দিকে তাকাতেই নাফিয়া দেখে আফিমের ঠোঁটে বাঁকা হাসি, যা দাদির নজরে পড়েনি। আফিমের এই হাসিটির অর্থই হচ্ছে কাজটি আফিম ইচ্ছাকৃতভাবে করেছে। দাঁতের দাঁত চেপে নিজের রাগটি নিয়ন্ত্রণ করে নাফিয়া বলে ওঠে, দাদি আমি নিজের রুমে যেতে চাচ্ছি, যাব? হ্যাঁ হ্যাঁ যাও। নাফিয়া সোফা থেকে উঠে আফিমের সামনে থেকে যাওয়ার সময় ইচ্ছে করে এমনভাবে আফিমের পায়ের উপর পাড়া দিল যেন এটি অনিচ্ছাকৃত হয়েছে। পায়ে উঁচু জুতো থাকায় আফিমের পা খানিকটা কেটে যায়। পত্রিকা পড়ার মাঝে ব্যথা অনুভব হয়, আহ শব্দ করে ওঠে আফিম। নাফিয়া চমকে যাওয়ার নাটক করে বলে ওঠে, সরি সরি সরি, আমি খেয়াল করিনি। এদিকে আফিমের দাদি তার আদরে পোতার পায়ে সামান্য রক্ত দেখে অস্থির হয়ে ওঠেন। এসবের মাঝে আফিম চোয়াল শক্ত করে তাকিয়ে থাকে নাফিয়ার দিকে। সে বেশ বুঝতে পারছে নাফিয়া এটি ইচ্ছে করেই করেছে। আফিমের এমন রাগান্বিত চাহনিতে নাফিয়ার হৃদস্পন্দন থেমে থেমে যাচ্ছে। সে মনে মনে ভাবে, আমার হয়তো এই কুমারী অবস্থায় মরতে হবে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দ, তার মনোমুগ্ধকর ঘ্রাণ ও ঠান্ডা বাতাসের পরশ মানুষের মন মস্তিষ্কে শান্তি এনে দেয় এবং উপহার দেয় চরম আরামদায়ক নিদ্রা। নাফিয়াও আরামের ঘুমে বিভোর হয়ে আছে। হঠাৎ সে তার মুখে তরল জাতীয় কিছু অনুভব করে। ঘুম ভেঙে যায় তার। পিটপিট করে চোখ মেলতেই তার মুখের উপর বেশ খানিকটা পানি এসে পড়ে। তাৎক্ষণিক উঠে বসে সে। কিছুটা পানি তার নাক অব্দি উঠে গিয়েছে। কিছুটা সময় নিয়ে স্বাভাবিক হয়ে নাফিয়া তার সামনে দাঁড়ানো ব্যক্তিটির দিকে তাকায়। আফিম ভাবলে শিন দাঁড়িয়ে আছে। একে তো এত আরামের ঘুমটা পানি হলো, দ্বিতীয়ত পানিতে শরীরের বেশ কিছুটা অংশ ভিজে গিয়েছে, ফলে ঠান্ডা বাতাসের জন্য ঠান্ডা লাগছে। আর তৃতীয়ত যে এই মহান কাজটি করেছে সে ভাবলেই শিন দাঁড়িয়ে বেহায়ের মতো তাকিয়ে আছে। রেগে নাফিয়া বলে ওঠে, কী চাই আপনার? এত অসভ্য কেন আপনি? এভাবে মধ্যরাতে একটি মেয়ের রুমে ঢুকে অত্যাচার করছেন? আর রুমে ঢুকলেন কি করে? আমি তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম। নাফিয়ার কথা শেষ হতেই আফিম নাফিয়ার হাত ধরে এক হ্যাচকার টানে দাঁড় করিয়ে বলে ওঠে, আমি অসভ্য? তোমার সাহস দেখি অবাক না হয়ে পারছি না। প্রথমত ইচ্ছে করে আমার পায়ে পাড়া দিয়েছ। কথাটি বলে আফিম নাফিয়ার হাত মুচড়ে ধরে। ব্যথায় আহ শব্দ করে ওঠে নাফিয়া। আফিম আবারও বলতে আরম্ভ করে, দ্বিতীয়ত এখন আমায় অসভ্য বলছো। আফিম ইবনানের অসভ্যতা কাকে বলে তা এখন টের পাবে তুমি। হাত জোরে মুচড়ে ধরায় বেশ ব্যথা পাচ্ছে নাফিয়া। সেই সাথে আফিমের রাগান্বিত চেহারা ও উক্তি শুনে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে তার। সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি কিন্তু এখন চিল্লাবো। তার ছেলের একটি হাসি ঠোঁটে ঝুলিয়ে আফিম বলে ওঠে, এই বাড়ির সবকটি রুম সাউন্ড প্রুফ। ছেড়ে দিন প্লিজ, ভুলে হয়ে গেছে। আপনি অসভ্য নন, ভয়ে ভয়ে বলল। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে আফিম নাফিয়ার মুচড়ে ধরা হাতটি ছেড়ে দিয়ে নাফিয়ার কোমর জড়িয়ে ধরে বলে ওঠে, ভুল যখন করেছো শাস্তি তো তোমায় পেতেই হবে। নাফিয়া যে কিছু বলতে যাবে অমনি আফিম তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, শ্যাট আপ। ব্যাস মুখ বন্ধ হয়ে যায় নাফিয়ার। আফিম ধীরে ধীরে নাফিয়ার ঠোঁটের দিকে অগ্রসর হতে থাকে। এটি দেখে নাফিয়া ভাবে হয়তো প্রথম দিনের মতো আজও আফিম একই কাজ করবে, তাই সে চটজলদি নিজের ঠোঁট হাত দিয়ে চেপে ধরে। কিন্তু লাভ হয় না। আফিম ধীরে ধীরে তার দিকে অগ্রসর হচ্ছি। ভয়ে চোখ জোড়া বুজে নেয় নাফিয়া। চোখ বোঝা অবস্থায় সে অনুভব করে কেউ কামড়ে তার ঘাড়ের মাংস তুলে নিচ্ছে। যন্ত্রণায় চেঁচিয়ে উঠে আফিমকে নিজের থেকে দূরে সরাবার চেষ্টা করে নাফিয়া, কিন্তু সে সফল হয় না। ব্যথায় কেঁদে দেয় নাফিয়া। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই নাফিয়াকে ছেড়ে দেয় আফিম। ঘাড়ের যে জায়গাটায় কামড় বসিয়েছে সে জায়গাটিতে দাঁতের দাগ বসে খানিকটা রক্ত বেরিয়ে এসেছে। নাফিয়ার চোখে পানি দেখে আফিম বলে ওঠে, এতটুকু ব্যথা সহ্য করতে পারো না, আর আফিম ইবনানের সাথে টাক্কা দিতে আসো? ঠোঁটে তাচ্ছিলের হাসি দিয়ে বলে উঠল। ভীষণ রাগ ওঠা সত্ত্বেও চুপ করে থাকে নাফিয়া, কারণ সে জানে এখন কিছু বলাটা তার জন্য হিতকর হবে না। নাফিয়ার কোনো উত্তর না পেয়ে আফিমও তার সময় অপচয় করে না। ঠোঁটে জয়ের হাসি ঝুলিয়ে নাফিয়ার কক্ষ ত্যাগ করে সে। আফিম যেতেই নাফিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্ষতটা দেখে নেয়। জায়গাটাতে ব্যথাও করছে। মনে মনে নাফিয়া বলে ওঠে, এর উত্তর তুমি পাবে আফিম ইবনান। সকালে ঠিক 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের এবাদত শেষ করে দাদির কক্ষে যাওয়ার জন্য রওনা হয় নাফিয়া। দাদির পাশের রুমটি দেওয়া হয়েছে তাকে থাকার জন্যে। দাদির কক্ষে প্রবেশ করতে নাফিয়া দেখে দাদি পত্রিকা পড়ছেন। দাদিকে উদ্দেশ্য করে সে বলে ওঠে, আসসালামু আলাইকুম দাদি, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। উঠে পড়েছ? জি। এখন বলুন, হাঁটতে যাওয়ার আগে কি খাবেন? 1 কাপ দুধ চা হলে মন্দ হয় না। 1 কাপ দুধ চা না হয় 1 কাপ দুধ
না হয় 1 কাপ চা। এখন কি আমার রং চা খেতে হবে? জি অবশ্যই, যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক তাই খেতে হবে। আচ্ছা, তবে 1 কাপ রং চা, মুচকি এসে বলেন দাদি। আচ্ছা, আনছি বলে নাফিয়া দাদির কক্ষ ত্যাগ করে রান্নাঘরে প্রবেশ করে। রান্নাঘরে দুজন রাঁধুনি সকালে নাস্তা তৈরির প্রস্তুতি নিচ্ছে। নাফিয়া তাদের একজনকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপু, দাদি রং চা চেয়েছেন, এখনই বানিয়ে দিতে পারবেন তো? জি অবশ্যই ম্যাম। ম্যাম বলার প্রয়োজন নেই, আপনি আমার বড়, তাই নাফিয়াই বলুন। জি আচ্ছা। আর আরেকটি কথা, আজ থেকে দাদির 3 বেলার খাদ্য তালিকায় কী কী খাবার থাকবে তা আমার থেকে অবশ্যই জেনে নেবেন। ঠিক আছে। আজ তার সকালের নাস্তার জন্য 2টি রুটি, এই যে এই বাটির 1 বাটি গরুর কলিজা এবং ডিম তৈরি করবেন। আছে তো সব? জি আছে, তৈরি হয়ে যাবে। ধন্যবাদ বলে রান্নাঘর থেকে বেরিয়ে দাদির কক্ষের দিকে অগ্রসর হয় নাফিয়া। ঠিক 5টা 30 মিনিটে দাদি ও নাফিয়া দুজনেই বেরিয়ে পড়ল হাঁটার জন্যে। বাড়ির কাছে একটি পার্ক আছে, সেই পার্কটিতেই দুজন হাঁটার সাথে সাথে বিভিন্ন গল্পও করলো। প্রায় 1 ঘন্টা হাঁটার পর দুজন বেশ ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে প্রবেশ করতেই সানিয়া বেগম ঠোঁটে হাসি টেনে তাদের উদ্দেশ্য করে বলে ওঠে, হাঁটা হলো আপনাদের? নাফিয়া ঠোঁটে হাসি ফুটিয়ে সম্মতি জানালো। আর দাদি বলে উঠল, তোমারও হাঁটা উচিত বৌমা, বয়স তোমারও হয়েছে, সেই সাথে ওজনটাও তো তোমার কম নয়। শাশুড়ির এমন উক্তি শুনে মুহূর্তে মুখটি কালো হয়ে গেল সানিয়া বেগমের। তিনি শাশুড়িকে উদ্দেশ্য করে বলে ওঠেন, মন্দ বললেননি মা। সানিয়া বেগমের মন খারাপ হতে দেখে নাফিয়া বলে ওঠে, কী যে বলেন না দাদি, আন্টি এখনও ইয়াং আছে, তাকে দেখে কেউ বলবে নাকি তার এত বড় ছেলে আছে? আমি তো প্রথম দেখে অবাক হয়েছিলাম। যা শাশুড়িকে এখনও বার্ধক্য কাবু করতে পারল না, সেখানে তার বয়স তো অনেক কম। নাফিয়ার কথায় সানিয়া বেগমের চেহারা খুশিতে জ্বলজ্বল করে ওঠে এবং তার ঠোঁটের হাসিটি আবারও ফিরে আসে। দাদি নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, শাশুড়ি বৌমা দুজনকে পটানো হচ্ছে দেখছি। নাফিয়া হেসে বলে ওঠে, মোটেই না, যা সত্যি তাই বলছি। নাফিয়ার কথা দাদি একটু হেসে সানিয়া বেগমকে বলে ওঠে, বৌমা আমার খাবার প্রস্তুত করো, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা মা। অতঃপর নাফিয়া ও দাদি উভয়ই চলে গেল নিজ নিজ কক্ষে ফ্রেশ হতে এবং সানিয়া বেগম রান্নাঘরে। আফিমের সকাল হয় 6টায়। উঠে বেরিয়ে পড়ে জগিংয়ের উদ্দেশ্যে। টানা 1 ঘন্টা ওয়ার্কআউট করে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফিরে গোসল সেরে একদম অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিজের কক্ষ হতে খাবার ঘরে এসে নিজের সকালে নাস্তা শেষ করেন। তারপর কিছুটা সময়ের জন্য পত্রিকায় মুখ ডুবান। অফিস 9টা হয়, 8:40 অফিসের উদ্দেশ্যে রওনা হন। এই ছিল আফিমের প্রত্যেক দিনের সকালে নিয়মিত কার্যক্রমের সূচি। আজও এর ব্যতিক্রম হলো না। অফিসে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে খাবার ঘরে এসে 4-5টায় চোখ বুলিয়ে নেয় সে, কিন্তু নাফিয়ার দেখা মেলে না। তাই খাওয়াটা শেষ করে আফিম তার দাদির কক্ষে যায়, হয়তো নাফিয়া সেখানেই আছে এই ভেবে। কিন্তু দাদির কক্ষেও নাফিয়ার খোঁজ মেলে না। আফিমকে সকাল সকাল নিজের কক্ষে আবিষ্কার করে বেশ বিস্মিত হন দাদি। তিনি কৌতূহল দমিয়ে না রেখে জিজ্ঞেস করে বসেন, আজ এত সকাল সকাল আমার রুমে? এমনিই দেখতে এলাম, কেমন আছো? এত বছরে তো কখনো সকাল সকাল তোমার আমার কথা মনে পড়েনি, তবে আজ হঠাৎ? উফ দাদি, ডোন্ট বিহেভ লাইক মম। আচ্ছা আচ্ছা, হেসে বলে ওঠেন দাদি। মিস শেখ ঠিকমতো নিজের কাজ করছে তো? খুবই দায়িত্ববান মেয়েটি। এখন অবধি তার একটি কাজেও ত্রুটি হয়নি। মাত্র কালই এলো, কিন্তু আজ এমন ভাব করছে যেন খুব অভিজ্ঞ। একটু বেশি সুনাম করলে, কণ্ঠে বিরক্তি নিয়ে বলে ওঠে আফিম। কমই করেছি, তা যাই হোক। এখন কই মহারানী? তোমাকে একা ফেলে নিজেতে মত্ত হয়ে আছে আর তুমি বসে তার সুনাম করছো? ওর স্কুলে ক্লাস শুরু হয় 7:30, তাই স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছি। কথাটি শুনে আফিম মনে মনে বলে উঠল, ইস, ভুলেই গিয়েছিলাম। সকাল সকাল 1 ডোজ দিয়ে যাব, তা আর হচ্ছে না। নাফিয়ার খবর মিলতেই আফিম উঠে দাঁড়িয়ে তার দাদিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা দাদি, আমি যাই, তুমি নিজের খেয়াল রেখো। কথাটি শেষ করে দাদির দিকে একটি ফ্লাইং কিস ছুঁড়ে কক্ষ ত্যাগ করে সে। 7:30 হতে 9টা অবধি 3টে ক্লাস নেয় নাফিয়া। প্রথম, তৃতীয় এবং চতুর্থ, এই 3টি শ্রেণীর 3টি বিষয়ের ক্লাস নেয় সে। 9টা বাজে ক্লাস নেওয়া শেষে বাসায় এসে পৌঁছায় নাফিয়া। ফ্রেশ হয়ে দাদির কক্ষে যেতেই দেখে দাদি ঘুমিয়ে আছেন, তাই আবার নিজের কক্ষে ফিরে আসে সে। বিছানা গা এলিয়ে দিতেই তার চোখের সামনে ভেসে ওঠে গতরাতে আফিমের করা কাজটি। আফিমের এই কাজটির একটি পাল্টা জবাব তার দিতেই হবে, কিন্তু কিভাবে দিবে তাই ভাবনার বিষয়। শুয়ে শুয়ে এটি ভাবতে ব্যস্ত হয়ে পড়ল নাফিয়া। সন্ধ্যা সবাই হলরুমে বসে টিভি দেখছে।
আফিমে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নিয়ে হলরুমে এসে পত্রিকাটি নিয়ে বসে। কিছুটা সময় পত্রিকায় মুখ ডুবিয়ে থাকার পর আফিম নাফিয়ার দিকে আরও চোখে তাকিয়ে দেখে নাফিয়া খুব মনোযোগ দিয়ে টিভিতে বাংলা নাটক দেখছে। নাফিয়ার এত শান্তি তার সহ্য হওয়ার নয়। সে নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, মিস শেখ, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসবেন কি? ও কফি আনতে যাবে কেন? এত সার্ভেন্ট থাকতে? দাঁড়া, কোনো একজন সার্ভেন্টকে বলছি, সানিয়া বেগম বলে উঠলেন। না না আন্টি, আমি আনছি, কোনো সমস্যা নেই, নাফিয়া বলল। সানিয়া বেগম উত্তরে কিছু না বলে মুচকি হাসেন। এদিকে নাফিয়া যেন আফিমের মুখ থেকে এটি শোনার জন্যই অপেক্ষারত ছিল এতক্ষণ। ঠোঁটে হাসি ঝুলিয়ে নাফিয়া চলে যায় রান্নাঘরে কফি বানাতে। আর এদিকে কিছুটা সন্দিহান চোখে আফিম তাকিয়ে রয় নাফিয়ার যাওয়ার পানে। মেয়েটির মতলব তার কাছে ঠিক সুবিধে লাগছে না। কিছুটা সময় পার হতে নাফিয়া কফি হাতে ফিরে আসে। আফিমকে কফিটি এগিয়ে দেয় ঠোঁটে হাসি ঝুলিয়ে। নাফিয়ার ওর দিকে তাকিয়ে হাসাটা ঠিকমতো হজম হলো না আফিমের। সে ভ্রুকুচকে একবার নাফিয়াকে দেখে নিয়ে একটু করে কফিতে চুমুক বসায়। কফির টেস্ট একদম ঠিক দেখে আফিম খানিকটা অবাক হয়, কারণ সে ভেবেছিল নাফিয়া কফিতে কিছু একটা মিশিয়েছে। কিন্তু এমনটি না হওয়ায় আফিম আরও একবার নাফিয়ার দিকে তাকায় দেখে নাফিয়া টিভিতে মনোযোগ নিবেশ করেছে। আফিম আর বেশি না ভেবে কফিটি এক এক চুমুক করে পুরোটা শেষ করে নেয়। খাওয়ার কিছুটা সময় পেরিতেই পেট কেমন জানি শব্দ করে ওঠে। না, আফিমের মনে হচ্ছে সে এখানেই ওয়াশরুমে না গেলে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। পত্রিকাটা কোনো মতে রেখে আফিম দ্রুত গতিতে নিজের কক্ষের ওয়াশরুমের উদ্দেশ্যে অগ্রসর হয়। দ্রুত পদে ওয়াশরুমে ঢুকতেই পা পিছলে ঠাস করে ওয়াশরুমের মেঝেতে পড়ে যায় সে। ভালো করে মেঝেতে দৃষ্টিপাত করতে সে দেখে পুরো ফ্লোরটায় সাবান পানি। পায়ে প্রচুর ব্যথা পাওয়া সত্ত্বেও কোনো মতে উঠে কাজটি সেরে নেয়। কাজ শেষ হতেই যেই সে বেরোতে যাবে তখন দেখে ওয়াশরুমের গেটটা বাইরে দিয়ে আটকানো। আফিম বেশ বুঝতে পারছে এইসব কাজের পেছনে কার হাত। রাগে পুরো মুখ লাল বর্ণ ধারণ করেছে তার। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে হাত বারবার মুঠোবন্দি করে এবং খুলে নিজের রাগ কমানোর চেষ্টা চালিয়ে চলছে সে। এরই মাঝে আবারও পেট শব্দ করে ওঠে তার। এভাবে চলতে চলতে 2 ঘন্টা পার হবার পর নাফিয়া গিয়ে আফিমের ওয়াশরুমের দরজা বাইরে থেকে খুলে দিয়েই এক দৌড়ে দাদির কাছে চলে আসে। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে আফিমের। ওয়াশরুমের দরজা খোলা পেয়েই বেরিয়ে আসে সে। কক্ষ পুরোটা খালি দেখে আর কোনো কিছুতে মনোযোগ না দিয়ে টাওয়ালটি নিয়ে আবার ওয়াশরুমে চলে যায় সে। ক্লান্ত শরীরে গোসলটি সেরে কক্ষে এসে বিছানায় গা এলিয়ে দেয় এবং একজন সার্ভেন্টকে ডেকে স্যালাইন দিয়ে যেতে বলে। সে রাতে আফিম আর নিজের কক্ষ হতে বের হয় না। এদিকে নাফিয়ার যেন ঈদ। সে তো মহা খুশি। আফিমকে তার উচিত শিক্ষা দিতে পেরে নিজের কাছেই বড্ড ভালো লাগছে তার। রাতে নিজের রুমের দরজা এবং জানালাটাও পর্যন্ত ভালোভাবে আটকিয়ে এসি ছেড়ে শুয়ে পড়ে নাফিয়া। আগের রাতে আফিম এক্সট্রা চাবি ব্যবহার করে ওর কক্ষে প্রবেশ করেছিল, তা বুঝতে পেরে আজ দরজার ছিটকিনিটাও লাগিয়েছে সে। অতঃপর বিছানায় আরাম করে শুয়ে সে কল্পনা করতে আরম্ভ করে আজ আফিমকে দেওয়া শাস্তিতে আফিম কেমন অনুভব করছিল। ভাবতেই চরম আনন্দ হচ্ছে নাফিয়ার। সে মনে মনে বলে ওঠে, কাল সকালে মিস্টার আফিম ইবনানের অবস্থায় বলে দেবে নাফিয়ার সাথে টেক্কা দেওয়ার ফল কেমন হয়। ঠোঁটে প্রশান্তের হাসি টেনে চোখ জোড়া বুঝে নেয় নাফিয়া এক শান্তিময় ঘুমের আশায়। সকাল হতে দাদির সাথে সাথেই আছে নাফিয়া। এক মুহূর্তের জন্য কোথাও একা থাকছে না সে। বলা তো যায় না আফিম কখন আবার তার উপর হামলা করে বসে। তার উপর আজ আবার স্কুলও বন্ধ। স্কুলে থাকলেও চিন্তামুক্ত থাকা যেত। সকালে যখন দাদি ও নাফিয়া উভয়ই খাবার টেবিলে বসে গরম গরম চায়ে চুমুক বসাচ্ছিল তখন দেখা মিলল আফিমের। গতকাল পিছলে পড়ায় পায়ে ব্যথা হয় তার, তাই জন্য ঠিকমতো হাঁটতে পারছে না সে। আফিমকে এভাবে হাঁটতে দেখে মনে মনে খুবই খুশি হয় নাফিয়া এবং বলে ওঠে, এতটুকু ডোজে ঠিকমতো হাঁটতে পারছে না আর আসছে নাফিয়ার সাথে টেক্কা দিতে। নাফিয়ার দিকে চোখ পড়তেই আফিম দেখে নাফিয়ার ঠোঁটে হাসি, সাথে সাথে চোয়াল শক্ত হয়ে যায় তার। হাত মুঠো বন্দি করে আফিম চুপচাপ হেঁটে নিজের পত্রিকাটি নিয়ে একজন সার্ভেন্টকে আদেশ করে খাবার তার রুমে পাঠিয়ে দিতে, অতঃপর নিজের রুমে চলে যায়। এরপর থেকে সারা দিনে আফিমের দেখা মেলে না। আজ অফিসেও যায় না সে। সারাটি দিন নিজের কক্ষেই থাকে। এদিকে আফিমের ভয়ে ভয়ে নাফিয়া পুরো দিনে এক মুহূর্ত একা থাকেনি, সবসময় কারো না কারো সাথেই ছিল। কিন্তু আফিমকে এভাবে সারাদিন রুমে থাকতে দেখে কেন যেন খারাপও লাগছে নাফিয়ার। সার্ভেন্ট যারা আফিমের রুমে গিয়েছিল তাদের দাদি জিজ্ঞেস করেছিলেন আফিমের কথা। সবার উত্তর, স্যার চুপচাপ শুয়ে আছেন, হয়তো স্যারের শরীরটা ভালো না। সারাটি দিন আফিম নিজেকে এভাবে বন্দি করে রেখেছে, সেই সাথে শরীরটিও ভালো নেই। এগুলো দেখে নাফিয়ার খুব খারাপ লাগছে। রাতে নিজের কক্ষে এসে বিছানায় গা এলিয়ে দিয়ে
ভাবতে থাকে হয়তো সে অতিরিক্ত করে ফেলেছে, এতটা না করলেও পারত। মনে মনে সে এও ভেবে নেয় যে সে আফিমকে সরি বলবে। আফিম যেহেতু নিজ কক্ষ হতে বের হচ্ছে না, তাই নাফিয়াও দরজা লাগানোর দিকে তেমন গুরুত্ব আরোপ করেনি। সে গোসল সেরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ তার কানে কোনো কাচের জিনিস ভাঙার আওয়াজ আসে। ভ্রুজোড়া কুঁচকে নিজের কক্ষে প্রবেশ করতেই দেখে আফিম এক এক করে কাচের আসবাবপত্রগুলো মেঝেতে ছুঁড়ে ফেলছে। অবাক হয়ে আফিমের এমন উদ্ভট কাজের দিকে তাকিয়ে আছে নাফিয়া। আফিম বেশ কটি আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেওয়ার পর নাফিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, ওয়া কন অনেক। আফিমের কথায় অবাকের চরম শেষে পৌঁছিয়ে নাফিয়া বলে ওঠে, মানে? কানে শুনতে পাও না? হাঁটো এর উপর, বেশ চেঁচিয়ে বলে ওঠে আফিম। রাগে আফিমের শুধু চোখ দুটি নয়, দুধে নেয় ফর্সা মুখটিও রক্তিম বর্ণ ধারণ করেছে। আফিমকে দেখে ভয়ে কাঁপা কাঁপা ভাব নাফিয়ার। নাফিয়াকে তার জায়গায় স্থির থাকতে দেখে আফিমের রাগ আরও বেড়ে যায় এবং সে বলে ওঠে, যা বলেছি তা যদি এখনই না করো তবে এরপর যা হবে তার জন্য দায়ী থাকবে কেবল তুমি। অতিরিক্ত রাগের বশে এখনই যে আফিম যে কোনো কিছু করে বসতে পারে তা বেশ ভালোই বুঝতে পারছে নাফিয়া। সে আর না ভেবে ধীরে ধীরে কাচের টুকরোগুলোর উপর একটি পা রাখে। সাথে সাথেই বেশ কয়টি কাচের টুকরো নাফিয়ার পায়ে ঢুকে যায়। ব্যথায় চোখে পানি চলে আসে নাফিয়ার। ঠোঁটে ঠোঁট চেপে চোখের জল আটকে রাখার বৃথা চেষ্টা করে দ্বিতীয় পা কাচের টুকরোগুলোর উপর রাখতেই দ্বিতীয় পায়েও কাচের বেশ কটি টুকরো বিঁধল। ব্যথা চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে নাফিয়ার। সে কোনোভাবেই তৃতীয় কদম ফেলার সাহস জোগাতে পারছে না। এদিকে নাফিয়া যে সত্যিই কাচের উপরে পা দেওয়ার মতো সাহস করবে তা চিন্তাই করেনি আফিম। নাফিয়ার পায়ের দিকটি রক্তে ধীরে ধীরে ভরে যাচ্ছে, আর নাফিয়ার চোখে জলগুলো কেনই যেন আফিমের সহ্য হচ্ছে না। আফিম আর দেরি না করে নাফিয়াকে কোলে তুলে নেয়। এতটা সময় চোখ বুজেছিল নাফিয়া, হঠাৎ এভাবে আফিমের কোলে তুলে নেওয়ায় চমকে চোখ মেলে তাকায় সে। আফিম নাফিয়াকে বিছানায় পা তুলে বসিয়ে দিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে নাফিয়ার পায়ের কাছে বসে। যে আফিম ওষুধ লাগাতে যাবে অমনি নাফিয়া পা সরিয়ে বলে ওঠে, অনেক হয়েছে মিস্টার ইবনান, অনেক করেছেন আপনি। প্রথমত পতিতা বলে আমায় অপমান করলেন, তারপর রেগে একটি থাপ্পড় বসিয়ে দেওয়ার অপরাধে আমায় তুলে নিয়ে যেয়ে অসভ্যতা করলেন। কিচ্ছু বলিনি, ভাগ্যে হয়তো এটিই ছিল বলে মেনে নিয়েছিলাম আর আমায় ধর্ষণ না করে কৃতজ্ঞ ছিলাম। কিন্তু তারপরও আপনার থাপ্পড়ের জবাব দেওয়া বাকি রয়ে গিয়েছিল দেখে আমাকে এই চাকরি দিলেন এবং হুমকি দিলেন যেন আমি এই চাকরিটা না ছাড়ি। আপনি কি মনে করেন আফিম, আমি আপনার হুমকির ভয়ে এখন এখানে আছি বা আপনার অত্যাচার আমি ভয় পাই? যদি এমনটি ভেবে থাকেন তবে এটি আপনার ভুল ধারণা। আমি এখানে আছি আমার পরিবারের স্বার্থে, তাদের আর্থিক সহায়তা করার জন্যে। আর আপনার এই অত্যাচার যদি ভয়ই পেতাম তবে আপনাকে পাল্টা জবাব দেওয়ার সাহস দেখাতাম না। তাই আমাকে দয়া দেখাতে আসবেন না। এতক্ষণ ধরে নাফিয়ার কথাগুলো চোয়াল শক্ত করে চুপচাপ শুনছে আফিম। নাফিয়ার পায়ের অবস্থা অতটা ভালো না। আরও কিছুক্ষণ ধরে রক্ত এইভাবে পড়লে নাফিয়া জ্ঞান হারাবে। আফিমের যথেষ্ট রাগ ওঠা সত্ত্বেও সে এখন কিছু বলতে চাচ্ছে না। নাফিয়া আবারও বলে ওঠে, এক মিনিট, আপনার মাঝে আদৌ দয়া নামক কোনো অনুভূতি আছে নাকি সব নাটক? আমার তো মনে হয় নাটকই। কারণ যে ছেলে দিনের আলোয় সফল বিজনেসম্যান, রাতের অন্ধকারে সে এক পতিতা সন্ধানী। দেহলোভী কোনো ব্যক্তির মানবীয় গুণাবলী থাকে না, আপনারও নেই। ব্যাস, এতক্ষণ নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারলেও এখন আফিমের সহ্যের সীমা অতিক্রম হয়ে গিয়েছে। সে নাফিয়ার মুখ এক হাতে শক্ত করে চেপে ধরে বলে ওঠে, হু দ্য হেল আর ইউ টু জাজ মি? কি জানো তুমি আমার সম্পর্কে? কতটুকু জানো আমার সম্পর্কে? হ্যাঁ, কোন সাহসে আমায় নিয়ে মন্তব্য করলে? আমার বাসায় চাকর হওয়ারও যোগ্যতা তোমার নেই, সেখানে তুমি আমায় বিচার করছো? আমি যদি দেহলোভী হতাম তবে আমার গার্লফ্রেন্ড তাকে স্পর্শ না করার অপরাধে আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলে আমায় ছেড়ে যেত না। আমি যদি দেহলোভী হতাম তাহলে এতদিন তোমার সতীত্ব অক্ষত থাকতো না। ইউ ব্লাডি ইডিয়েট! বলেই নাফিয়াকে ছেড়ে দিয়ে আফিম দ্রুত পদে নাফিয়ার কক্ষ ত্যাগ করে।